প্রথম প্রত্যাবাসন চুক্তির ৩৩ বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকটের। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকে দুষছেন বিশেষজ্ঞ। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়েকজনের স্যাংশন দিয়েছে। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের করিডোর দেওয়ার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ। আমাদের নিরাপত্তা বাহিনী কি জড়িত থাকবে কিনা ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই আন্দোলনে থাকা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। উদ্দেশ্য প্রণোদিত মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান আইন উপদেষ্টার। একমত হওয়া বিষয়ে দ্রুত সংস্কার দাবি গণ অধিকার পরিষদের। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সনদ তৈরি লক্ষ্য কমিশনের। দেশ গঠনে সব দলমতের ঐক্য চায় জামায়াত। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। এবং কাশ্মীর সীমান্তে টানা চতুর্থ দিন গোলাগুলি। লন্ডনে ভারতীয়দের বিক্ষোভ। পাকিস্তান হাই কমিশনে ভাঙচুর। শান্তিরক্ষায় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা বেইজিংয়ের। প্রথম প্রত্যাবাসন চুক্তি সইয়ের ৩৩ বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকট। উল্টো 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে নতুন করে প্রায় 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। দীর্ঘ সময়েও সংকট সমাধান না হওয়ার পেছনে আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জাভরিন। 1978 সালে প্রথমবার, এরপর 1992 সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের ফেরাতে 92 সালের 28 এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি। পরে 2005 সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় 2,36,000 রোহিঙ্গাকে। তবে 2012 সালের জাতিগত দাঙ্গা আর 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এই শরণার্থীদের ফেরাতে 2017 সালে আবারও নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা। তবে নতুন চুক্তির আওতায় 8 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি 92-এর চুক্তির 33 বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। 3 দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা। জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চীন, জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে ফিরে যাওয়ার 5, 10, 15, 20, 25 বছর পর্যন্ত আমি জানি না সামনে সংকটটা কি হবে। 90 দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি। এবারও তারা 2-3 বছর নষ্ট করেছে ভাষণচন নিয়ে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়েকজনের স্যাংশন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা, যার আওতায় জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। একটা মার্শাল প্ল্যান যদি করা যায়, যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ, চীনেরও লাভ, আমেরিকারও লাভ, ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রের আওতায় আনা, 20, 25, 30, 40 বছর পরে যেন তাদেরকে আলাদা করা যায়। তাদের যেই
নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে, তাদের ওয়ার্কফোর্সটাকে, তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের করিডোর দেওয়ার বিষয়টি অস্পষ্ট উল্লেখ করে এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকের। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ বিশ্লেষকের। চলতি বছর প্রথমার্ধে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করছিল জাতিসংঘ। এজন্য মানবিক সহায়তায় বাংলাদেশে করিডোর দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল অভিভাবক সংস্থাটি। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক নাগরিকদের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে বিষয়টিকে অস্পষ্ট হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে প্রশ্ন তাদের। হচ্ছে যে আমি আমার জিনিস থেকে বা জাতিসংঘের যেই সহায়তা সেটা আমি পৌঁছে দিচ্ছি কিনা আরাকানে, তা আমি তো আরাকান বর্ডার পর্যন্ত তো দিতেই পারি, সেটা বাংলাদেশের যথেষ্ট রাইট থাকে, কিন্তু আমার নিরাপত্তা বাহিনী কি আরাকানে ঢুকবে কিনা, তাহলে জটিলতা স্বাভাবিকভাবে সেই জায়গায় যত পরিষ্কারভাবে জিনিসটা বলা তত আমি মনে করি আজকের এই আলোচনাটাও আমরা একটা জায়গায় থেকে বুঝবো আচ্ছা এই জিনিসটা করা হচ্ছে, সেটা এখনো পরিষ্কার না। বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের জন্য যেখানে আর্থিক সহায়তা কমিয়ে দিচ্ছে জাতিসংঘ, সেখানে হঠাৎ করে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর বিষয়কে ঢাকার সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। প্রতিবেশী রাষ্ট্রসহ জাতিসংঘের পরাশক্তিধর দেশগুলো মানবিক সহায়তায় করিডোর দেয়াকে কিভাবে দেখছেন এ ব্যাপারেও সতর্ক হওয়ার তাগিদ তাদের। এখন এখান থেকে যদি জাতিসংঘ যদি যেতে চায় এবং সেখানে আরাকান আর্মি যদি রাজি থাকে তাহলে আমাদের তো ওটা নিয়ে কোনো ঝামেলা না, কিন্তু কথা হচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনী কি জড়িত থাকবে কিনা ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আরাকান আর্মি সহ রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় নির্বিচার গুলিতে 6 জনকে হত্যার পর গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। রোমহর্ষক এই ঘটনায় মামলার তদন্তের শেষ পর্যায়ে এসে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে এসেছে তদন্ত সংস্থার। এতে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। 25 মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে ঠিক তখনই হাতে আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। প্রসিকিউশন জানায় 2 জন হত্যাকারীকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি, এটা আমরা এখন যাচাই বাছাই করছি। নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন। আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে 25 মে। তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব, এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এদিন জুলাই আগস্টের যাত্রাবাড়ি, রামপুরার গণহত্যা সহ আরও 3টি মামলার শুনানি হয়। হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরও 3 মাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহী আলম মুরাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া ধানমন্ডি থানার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি ও মিরপুর থানায় মামলা ব্যারিস্টার তুরিন
আফরোজকে গ্রেফতার দেখানো হয়। সকালে তাদের সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। জুলাই আন্দোলনে হামলা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে। ছাড়া একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে মামলার শুনানির জন্য কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলিয়া আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ এই আদেশ দেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের 2 সেপ্টেম্বর সদর থানায় রাজবাড়ী 1 আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জুলাই আন্দোলনে থাকা অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেননি। তদন্ত করে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী খান উৎসবে নমিনেশন পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ার অস্বস্তিকর বলে মন্তব্য করেন উপদেষ্টা। মামলা করার স্বাধীনতা কেউ পেলে অপব্যবহার করছেন বলেও মন্তব্য করেন তিনি। এবার পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা সবার অংশগ্রহণ উৎসব মুখর পরিবেশে হয়েছে বলে উপদেষ্টা বলেন, শোভাযাত্রার মোটিভ ঠিক করে চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। হয়রানির উদ্দেশ্যে করা মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। এ বিষয়ে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় লিগ্যাল মেলারও উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ঘুরে দেখেন দেশি বিদেশি সংস্থার স্টল। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব। পরীক্ষার খরচা নির্বাহের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বিশেষ করে 2015 সালে আইনটা সংশোধন করে এখানে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান সংযোজন করা হয়েছে। পরে আইন উপদেষ্টা বলেন, উদ্দেশ্য প্রণোদিত মামলার বিষয়ে সরকার দেখছে। কোনো লিগ্যাল ইস্যু না পেলে মামলা থাকবে না। যারা এমন মামলা করে তাদের চেহারা উন্মোচনের আহ্বান জানান তিনি। হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটার। কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। সিটি মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের উপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে বলেও জানান আসিফ নজরুল। আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আইন উপদেষ্টা জানান, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। মেজর সিনহার যে আপনার হত্যা ঘটনা ছিল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ। সকালে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশকে বড় করে দেখে ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে।
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠক শুরুর আগে স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ জাতির বৃহত্তর স্বার্থে সংস্কারের বিকল্প নেই। আগামীতে যেন কোনো শাসক এইরকম একটি পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না ফেলাতে পারে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বিগত শাসনামলের মতো জাতি আর দুঃশাসন চায় না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা। তুলনামূলক দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির বলেন, ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এছাড়াও বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। দেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন জামাত নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা উত্তর জামায়াতের আমির সহ দলের নেতারা। এ সময় বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না উল্লেখ করে জামাত নেতারা বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে এই নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়ার, এবং সেই চেষ্টা তারা গত বছর 1 আগস্ট সেই চেষ্টাও তারা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যের আহ্বান জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ পরাজিত হলেও জাতির সম্মিলিত ঐক্যই আনবে বিজয়। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের উপর রচিত তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনবান্ধব সরকার গড়তে তরুণদের চাওয়া জানতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি। এ সময় আওয়ামী লীগের দোসররা জামায়াত ও এনসিপিতে ভিড়ছে বলেও অভিযোগ করেন তিনি। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এরপরই ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানান, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামের প্রথম সেমিনার ও সমাবেশ হবে 9 ও 10 মে। খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি 16 ও 17 মে। রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ার তৃতীয় কর্মসূচি 23 ও 24 মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় 27 ও 28 মে পালিত হবে চতুর্থ কর্মসূচি। আমাদের প্রথম যে কর্মসূচিটি সেমিনারটি, সেই সেমিনারটিতে কিন্তু
সকল পেশা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করবো। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, সেই ভাবনাগুলো আমরা শুনবো। প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। এ সময় যুবদল সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন ভিড়ছে জামাত এনসিপিতে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। উনি কিন্তু তখন সরাসরি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বুড়িমারি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে লালমনিরহাটে রেল ও সড়ক পথ অবরোধ। প্রায় 35 কিলোমিটার যানজটে দিনভর চরম দুর্ভোগ। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। তাদের পদভারে মুখর আশকোনা হজ ক্যাম্প। বিকেলে হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। কর্তৃপক্ষ জানায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটের জন্য প্রস্তুত আশকোনা হজ ক্যাম্প। এরই মধ্যে ক্যাম্পে আসছেন মুসল্লিরা। কেউ কেউ এসেছেন ফ্লাইটের 2-3 দিন আগেই। রাত 2:15টায় 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে হজের প্রথম ফ্লাইট। একই দিন সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনান্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। হজ ক্যাম্প সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হজযাত্রীরা। এবারের হজের সকল কার্যাদি অত্যন্ত সুনিপুণভাবে হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের কোনো এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আল্লাহকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের মানুষ। সেই দিক থেকে আমার মন দিক থেকে আমি মনে করি যে আমি হজ ঠিকই করতেছি। খুব ভালো লাগতেছে আমার। এই বছর আমরা স্বামী স্ত্রী দুজনেই হজ করতে যাচ্ছি এবং আমার খুব ভালো লাগতেছে। এখন তো যাইনি মক্কায়, তবুও ভালো লাগতেছে। কর্তৃপক্ষ জানায় আশকোনা হজ ক্যাম্প সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আমরা একটা একমুখী রাস্তা করেছি। আশ্বস্ত হচ্ছি যে ইনশাল্লাহ এই ক্ষেত্রে হজ যাত্রীগণ নির্বিঘ্নে হজ ক্যাম্পে পৌঁছাতে পারবে। হজযাত্রা নির্বিঘ্নে এবার প্রথমবারের মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। মোবাইল অ্যাপস উদ্বোধন করবেন, যেটি হজ যাত্রীদের সেবায় অনেক গুরুত্বপূর্ণ ফিচার সমৃদ্ধ এই অ্যাপসটি আজকে লঞ্চ হবে। পাশাপাশি হজ যাত্রীদের জন্য এবছরে মোবাইল রোমিং সেবা প্রদান করা হচ্ছে, এটিও সাশ্রয়ী রেটে করা হচ্ছে এবং মোবাইল রোমিং অ্যাক্টিভেট করার জন্য এখানে আমরা বুথ স্থাপন করছি। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আশকোনা, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ দিবাগত রাত 2:15 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। 419 জন হজ যাত্রী আজ প্রথম ফ্লাইটে গমন করবেন হজ যাত্রার উদ্দেশ্যে। বাংলাদেশের এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত আধুনিকায়ন করার লক্ষ্যে আজ উদ্বোধন হবে ই হজ বিডি নামে একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে নানান সুবিধা পাবে হজ যাত্রীরা। এই সুবিধাগুলোর মধ্য থেকে আরও কিছু সুবিধা এবারের হজ যাত্রায় যুক্ত হয়েছে।
হজযাত্রীদের নিরবচ্ছিন্ন মানসম্মত সেবা দিতে দেশে মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। এই সেন্টার থেকে হজযাত্রীদের বিভিন্ন সেবা, উদ্ভূত সমস্যার সমাধান, অভিযোগ নিষ্পত্তি, প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত একত্রে পেতে এই ই হজ বিডি নামে এই অ্যাপসটি চালু হয়েছে। এমনকি কেউ যদি সৌদি আরবে গিয়ে হজ যাত্রায় হারিয়ে যায়, একটি বাটনের চাপে তাকে খুঁজে পাবে কর্তৃপক্ষ। চলতি বছরের হজযাত্রীদের নগদ অর্থ বহন করতে হবে না, এজন্য একটি ডেবিট কার্ড দেওয়া হবে। একই সঙ্গে স্বল্প মূল্যে রোমিং সুবিধাও চালু করেছে সরকার। হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ ট্র্যাকিংয়ের ব্যবস্থাও চালু হয়েছে। আজ এই হজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং উদ্বোধন করবেন ডক্টর আফম খালেদ হোসেন, ধর্ম উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা। এরই মধ্যে আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করেছে হজযাত্রীরা। তাদের জন্য নানান ধরনের ব্যবস্থাপনা এখানে চালু করেছে, সম্পন্ন করেছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা এবং খুব অল্প মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে হজযাত্রীদের জন্য। এবারের হজযাত্রায় বাংলাদেশ থেকে 87,100 জন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাদের মধ্য থেকে 5,200 জন সরকারি মাধ্যমে এবং 81,900 জন বেসরকারি মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করবেন। আগামী 5 জুন চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশকোনা হজ ক্যাম্প থেকে এ ছিল আমার কাছে সবশেষ। ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ 15 জনকে আসামি করে 6 মামলা করেছে দুদক। মামলায় উদ্দীপনের নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান সহ আরও 14 জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হতদরিদ্র মানুষ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্প নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় কর্ম ব্যাংকের চেয়ারম্যান। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনোজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল 10 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় 36 জনের মধ্যে এখন পর্যন্ত 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ারি গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এই ঘটনায় শিশু আসিয়ার মা মামলা করলে 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে পোশাক শ্রমিক এক নারী মারা গেছেন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চিকিৎসক জানান 90% দগ্ধ ওই নারীকে এইচডিইউতে রাখা হয়েছিল। রোববার সন্ধ্যায় বাসন এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে সীমা ছাড়াও দগ্ধ হন 2 শিশু সহ আরও 4 জন। 28 থেকে 95% পর্যন্ত দগ্ধ সবাই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। যেহেতু ওনাদের শ্বাসনালী পড়েছে এবং সবারই মেজর বার্ন, সবাই আসলে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সীমা আজ সকাল 9:15 ইন্তেকাল করেছেন। উনি 90% পুড়েছিলেন। বাকি যে 4 জন আছেন এর মধ্যে একজন 90%, একজন 95, 28 আর একজন হচ্ছে 32। 4 জনই আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে এসডিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন। লালমনিরহাটে বুড়িমারি রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে রেল ও সড়ক পথে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাটগ্রাম হাতিবান্ধার আঞ্চলিক মহাসড়কে প্রায় 35 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ট্রেন চালুর দাবিতে উত্তাল রাজপথ। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট নয় বরং বুড়িমারি থেকে ছাড়ার দাবি আন্দোলনকারীদের। সকালে অষ্টম দিনের মতো আন্দোলন শুরু হয় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার কয়েকটি এলাকায়। তারা জানান 2024 সালের 12 মার্চ বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হলেও সরাসরি বুড়িমারি থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে রাজধানীতে চলাচল করে। ট্রেনটি বুড়িমারি থেকে ছাড়ার দাবিতে কয়েক দফা আন্দোলন করেন হাতীবান্ধা পাটগ্রামবাসী। এ নিয়ে রেলপথ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মেলেনি কোনো সমাধান। ওয়াশপিট সহ তাদের আনুষঙ্গিক সকল অবকাঠামো নির্মাণ করার পরও অদৃশ্য কারণে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে না চালু করে লালমনিরহাট থেকে তারা চালু রেখেছে। আমরা রেল বিভাগের সাথে আর কোনো কম্প্রোমাইজে যেতে চাই না। আমরা একটাই দাবি নিয়ে আসছি, বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু করতেই হবে। আমরা আর কোনো আশ্বস্তে বিশ্বাসী নই। আমরা চাই রেল কর্তৃপক্ষ আজকের এই অবরোধ থেকে যেন তাদের টনক নড়ে। 3 মাস 6 মাস 8 মাস হয়ে গেল, এখন পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হয় নাই। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত পাটগ্রাম হাতীবান্ধায় বুড়িমারি এক্সপ্রেস দিবে না, ততদিন পর্যন্ত পাটগ্রামের জনগণ আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অবরোধের কারণে রেলপথ ও মহাসড়কে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 35 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পাটগ্রাম হাতীবান্ধা আঞ্চলিক মহাসড়কে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আমি পড়ে আছি, এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এনাদের দাবি যে ট্রেন চলাচল বন্ধ আছে, এটা চালু করার জন্য এই জন্য যানবাহন বন্ধ করে দিয়েছে একদম। খুব কষ্টে আছি আমরা, যাত্রীরা নামি চলে গেছে। গাড়িতে আমাদের ইম্পোর্টের মাল আছে, এক্সপোর্টের মাল আছে, ঠিক আছে, এক্সপোর্টের মাল নিয়ে আমরা বসে আছি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। সময় সংবাদ, লালমনিরহাট। রাজধানীর বসুন্ধরা ও আশেপাশের এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজুক। এ সময় ভবনের বেসমেন্ট নির্মাণের সময় সড়কে ফাটল ধরায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেয় সংস্থাটি। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরার গেইটে নির্মাণাধীন ভবনের পাশের সড়ক পরিদর্শন করে রাজুক। নির্মাণাধীন এ ভবনের নকশা দেখে ত্রুটি না পেলেও রাজুক জানায়, বেসমেন্ট নির্মাণের সময় পাশের সড়কে ফাটল ধরে, এতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমন বেহাল দশার দায় অস্বীকার করেন মালিকপক্ষ। সড়কের বেহাল দশার জন্য অনন্তা ট্যারেসের অর্থদণ্ড, অন্যথায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার কথা জানান রাজুকের ম্যাজিস্ট্রেট। তাদের এই অপরাধটি আমার সামনে উদ্ঘাটিত বা সংঘটিত হয়েছে এবং তারা এর দায় স্বীকার করেছে। আমরা এই মোবাইল কোর্টে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। একই সাথে এই রাস্তাটি বর্ষা শুরু হওয়ার আগেই, অর্থাৎ আগামী জুনের পূর্বেই তারা এই রাস্তাটি নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, সেই মর্মে তারা 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করবে। এদিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজুকের নতুন জোনার অফিস উদ্বোধনে এসে ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মনীতি না মেনে কেউ ভবন নির্মাণ করলে সে যত প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজুকের কাছে কোনো প্রভাবশালী মহল, শক্তিশালী মহল বলে কিছু নাই। আমরা যাকে যেভাবে পাবো আমরা সেটা উচ্ছেদ করব, যেটা সম্ভব। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় রাজুক। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে এক কর্মশালায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশেও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবার ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রযুক্তির বিষয় মাথায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। ইতোমধ্যে লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এ সময় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন বিটিআরসি চেয়ারম্যান। Growing threats such as online fraud and data breaches, as discussed in upcoming sessions, consumer protection in the digital age is no longer optional. It is foundational. Trust in digital services must be preserved if we are to drive transformation to a large scale. We have to navigate better ways for better policies so that we can create and craft most suitable policies
that suits the agenda for elevating the life standards of our people. জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর টানা চতুর্থ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। পেহেলগামে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এদিন দূতাবাস ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এর পেছনে ভারত জড়িত বলে দাবি পাকিস্তানের। দুই পক্ষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান যুক্তরাষ্ট্রের। আর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে। ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে। ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে থেমে থেমে। এদিকে পেহেলগামে হামলার প্রতিবাদে রোববার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এ সময় পাকিস্তান বিরোধী স্লোগান দেন অনেকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ভারতীয়দের বিক্ষোভ সমাবেশের পরই পাকিস্তান হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভবনের বাইরের দেয়ালে গেরুয়া রং নিক্ষেপ করা হয়। এই ঘটনায় ভারতীয়রা জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। কাশ্মীরে হামলার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে দিল্লির পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ অবস্থানের পর কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত সফরকারীদের রান 2 উইকেটে 161। একাদশে 3টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। অভিষেক হয়েছে তানজিম সাকিবের, দলে ফিরেছেন বিজয় এবং নাইম হাসান। সাগরিকার ফ্ল্যাট উইকেটে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলছেন সফরকারী ব্যাটাররা। হাসান মাহমুদ শুরুর দিকে বেশ ইকোনমিক হলেও অন্য পাশে রান দিয়ে গেছেন তানজিম সাকিব। অষ্টম ওভারে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। বিরাজের বলে স্লিপে বেন কারারের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। পরে 11তম ওভারে ব্রায়ান ব্যানেটকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন তানজিম সাকিব। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি নিক উইলস এবং কারান। দুজনেই খুব আক্রমণাত্মক ব্যাটিং করেন সাগরিকায়। পরে তাইজুলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান বেন কারান। অর্ধশতক করে অপরাজিত আছেন নিক উইলস এবং শন উইলিয়ামস। Lovely to watch. There's a second test match. Bowden just এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, একাদশে 3 পরিবর্তন আনলেও বাংলাদেশের খেলার যে ধরন বা অ্যাপ্রোচ, সেখানে আসলে বিন্দু মাত্র পরিবর্তন আসেনি। সিলেটে যে ধরনের অ্যাপ্রোচ ছিল সেই একই অ্যাপ্রোচ এই সাগরিকাতে, যদিও বা বাংলাদেশের সামনে চোখ রাঙানি দিচ্ছে 23 বছর পরে জিম্বাবুয়ের কাছে টেস্ট সিরিজ হার অথবা হোয়াইট ওয়াশের। সব মিলিয়ে যদি এখন পর্যন্ত এই চট্টগ্রাম টেস্টের কথা বলি, সেখানে বাংলাদেশি বোলাররা প্রথম সেশনে কিছু সুযোগ তৈরি করেছিল, তবে তা আসলে ফিল্ডারদের অযত্নে বা অবহেলাতে বা অসতর্কতায় কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগানো যায়নি। 2টো উইকেটের পতন হয়েছে। সেই 2টো উইকেটই প্রথম সেশনে 2 ওপেনার ফিরে গেছে। তবে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে খেলার লাগামটা নিজেদের কাছেই রেখে দিয়েছে। শুধু লাগামটা নিজেদের কাছে রাখিনি, আধুনিক টেস্ট ক্রিকেটে কিভাবে খেলতে হয়, রানের গতিটা কিভাবে রাখতে হয়, সবকিছুই কিন্তু এই জিম্বাবুয়ে দল করে দেখাচ্ছে। এখন পর্যন্ত নেট রান রেট 3-এর উপরে এবং এই চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে টস জেতার পরে প্রথম সেশনে প্রথম ইনিংসে ব্যাট করে যেভাবে অ্যাডভান্টেজটা নেওয়া উচিত ছিল, জিম্বাবুয়ে কিন্তু তা করে দেখাচ্ছে। উল্টো পাশে উল্টো চিত্র বাংলাদেশ
শিবিরের বোলিং ইউনিট নিয়ে খুব একটা পরিবর্তন এনেও খুব একটা পরিবর্তন আসেনি বাংলাদেশের ভাগ্যে, কারণ বোলাররা সেই ধরনের সুযোগ তৈরি করতে পারেনি, কিংবা আমি যদি বলতে চাই সাগরিকার যে উইকেট সেখানে আসলে ব্যাটিং করাটা অনেকটাই সহজ যতক্ষণ না জিম্বাবুয়ে ব্যাটিং করছে। বাংলাদেশি ব্যাটিং করলে হয়তো এই পরিস্থিতি উল্টো হয়ে যাবে, যেটা আসলে আমরা সচরাচর দেখি। তবে জিম্বাবুয়ে এখন পর্যন্ত ম্যাচের লাগাম যেভাবে ধরে রেখেছে তাতে আসলে বাংলাদেশেরও অনেক কিছু শেখার রয়েছে এই টেস্ট থেকে। যদিও বা বাংলাদেশ টেস্টে শিখেই যাচ্ছে, তবে এই ম্যাচে আসলে জিম্বাবুয়ে যেভাবে ধৈর্যমত্তার পরিচয় দিচ্ছে এবং বাজে বলগুলোতে বাউন্ডারি এনে রান রেটটা ঠিক রাখছে, সেটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, কিংবা এভাবে টেস্ট ক্রিকেটটা খেলতে হয়। এখন দেখার বিষয় এই যে দ্বিতীয় সেশন যেখানে জিম্বাবুয়ে আধিপত্য দেখাচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেশনে অর্থাৎ দিনের শেষ বেলায় বাংলাদেশি বোলাররা বাংলাদেশের জন্য স্বস্তির কিছু এনে দিতে পারে কিনা। যদি সেটা না হয় তাহলে কিন্তু প্রথম দিন শেষে জিম্বাবুয়ের কাছে ম্যাচের লাগাম থাকবে, এবং বাংলাদেশ যেভাবে সিলেট টেস্টে ব্যাট করেছে তাতে সেই ধরনের ব্যাটিং যদি এখানেও করে তাহলে এই টেস্টেও আসলে টাইগারদের জন্য খুব একটা স্বস্তির কিছু নেই। আমার কাছে সাগরিকা থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই আন্দোলনে থাকা ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা সরকার করেনি, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। উদ্দেশ্য প্রণোদিত মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান আইন উপদেষ্টার। এবং প্রত্যাবাসন চুক্তির 33 বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকটের। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকে দোষের বিশেষজ্ঞ, সহায়তা করিডোর নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।